অ্যান্ডোমেট্রিওসিস, এটা আমাদের টপিক অফ ডিসকাশন। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো একটু, যে এটা যদি ইউটেরাসের মধ্যে একেবারে ইনার যে লেয়ার থাকে এটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম, এটা তোমরা সবাই জানো। তো এই অ্যান্ডোমেট্রিয়াম এ বাহিরে এখান দিয়ে মানে মাসেল একটা লেয়ার থাকবে, মায়োমেট্রিয়াম থাকবে, তারপর একেবারে বাহির হচ্ছে পেরিমেট্রিয়াম বা হচ্ছে সেরোসা থাকবে। তো অ্যান্ডোমেট্রিয়ামটা একেবারে ভিতরের লেয়ার, এবং আমরা নর্মালি জানি যে এটার অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে আবার হচ্ছে ফাংশনালিস একটা লেয়ার থাকে, বেজালিস একটা লেয়ার থাকে। তো নর্মালি ফাংশনালিস লেয়ারটা কি হয়, যে ম্যাস্ট্রুয়েশনের টাইমে এটা শেড হয়ে যায়। শেড হয়ে যায় বলতে এটা হচ্ছে বাহিরে যে বের হয়ে আসে, আমরা জানি ম্যাস্ট্রুয়েটিং যে ব্লাড বা বাহিরে শেড হয়ে আসে ব্লাডের সাথে, আর অপরদিকে বেজালিস লেয়ারটা থেকে যায়। ওকে, দ্যাটস ফাইন। মানে নর্মালি একটা থিকনেস তো মেনটেন করা উচিত অ্যান্ডোমেট্রিয়ামের অ্যাটলিস্ট। যদি বেজালিসটাও চলে আসে তাহলে তো একেবারেই পুরা মানে শেষ হয়ে যাবে। তো এই জন্য নর্মালি আমরা জানি যে এরকম হয় যে আচ্ছা অ্যান্ডোমেট্রিয়ামটা শেড হয় প্রত্যেকবার মেনস্ট্রুয়েশন সাইকেলের সময়, মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট যে 4-5 দিন আছে ওই টাইমে শেড হইলো। এখন যে জিনিসটা জানতে হবে যে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুগুলা, অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে নর্মালি কি থাকবে, স্ট্রোমা থাকবে, অনেকগুলো স্ট্রোমা মানে অনেক স্ট্রোমা প্লাস গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড। সো স্ট্রোমা থাকে, গ্ল্যান্ড থাকে অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে। এখন এই যে স্ট্রোমা বলি, গ্ল্যান্ড বলি, এই জিনিসগুলা যদি নর্মাল ইউটেরাসে থাকবে, ইউটেরাসের মধ্যে থাকবে, বাট এটা যদি কোনো কারণে এটার ইউটেরাসের এই জায়গায় তো আছেই, মানে আমি কিন্তু বলতেছি না যে এই জায়গায় নাই, এই জায়গায় আছে, তা বাদে আরো অন্য কোথাও থাকতেছে, অর্থাৎ আদার দেন ইউটেরাস থাকা বাদে অন্য কোথাও থাকতেছে, সেটা থাকতে পারে কই, সেটা থাকতে পারে ওভারিতে। হ্যাঁ, কারণ আমরা জানি এখান দিয়ে হচ্ছে ফেলোপিয়ান টিউব, এবং ফেলোপিয়ান টিউবের পরে এখান দিয়ে ওভারি আছে, এবং এই ওভারির মধ্যে দেখা যায় যে ওভারির মধ্যে হয়তোবা অ্যান্ডোমেট্রিয়াল স্ট্রোমা গ্ল্যান্ড এগুলা হয়তোবা চলে আসছে। কার্লডি স্যাক সম্পর্কে জানি, বাট পাউচ অফ ডগলাস, তো এটাও কিন্তু এই আশপাশ দিয়েই থাকে। পাউচ অফ ডগলাসেও কিন্তু এখানে মানে ওই স্পেসটাতেও চলে আসতে পারে। তা বাদে আমরা বলি যে রেকটাম মতো এটার আশেপাশে থাকে, সো রেক্টোভ্যাজাইনাল সেপ্টাম, তারপরে হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে এরা ছড়াই যেতে পারে। ইভেন এমনও হইতে পারে যে কোনো একটা সার্জারি হয়েছে, সার্জারির স্কেয়ার তৈরি হয়েছে, যেমন সিজারিয়ান সেকশন বা অন্য কোনো সার্জারি যে স্কেয়ার থাকে, ওই স্কেয়ারের মধ্যে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু চলে যেতে পারে। আম্বিলিকাস রিজনে হইতে পারে, নোস মানে নেজাল ব্লিডিংও হইতে পারে। ম্যাস্ট্রুয়েশন হচ্ছে একটা মহিলার, ওই ম্যাস্ট্রুয়েশনের টাইমে দেখা গেল যে নাক দিয়ে রক্ত পড়তেছে, কারণ ওইটা ম্যাস্ট্রুয়েটিং ব্লাড, ঠিক আছে। সো কারণ কি, ওই নাকের ওই জায়গায় হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু আছে, এবং এটাকে আমরা বলি ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন। তো ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন কিন্তু হইতে পারে। তারপরে হেমোপটাইসিস হইতে পারে, কারণ লাংয়েও অ্যান্ডোমেট্রিয়াল টিস্যু থাকা পসিবল, ঠিক আছে। সো ইমাজিন করো কত জায়গায় আসলে এটা স্প্রেড করার ক্যাপাসিটি আছে। সো আমরা যা জানলাম, ইভেন অ্যাপেন্ডিক্সে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও থাকতে পারে, এবং যেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের মতো মিমিক করতে পারে। এবং যদি এমন হয় যে আচ্ছা না, এটা বাহিরে কোথাও যায় না, এরা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুটা কি করছে, মায়োমেট্রিয়াম যে লেয়ার আছে, মায়োমেট্রিয়াম লেয়ারের মধ্যে চলে গেছে। তাহলে এই মায়োমেট্রিয়ামে যখন এটা চলে যায়, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যাডিনোমায়োসিস। এবং এইটা আমাদের টপিক অফ ডিসকাশন এই ভিডিওতে না, এটা আলাদা একটা আলোচনার বিষয়, এটা পরবর্তী ভিডিওতে আমরা জানবো। জাস্ট আমরা অ্যান্ডোমেট্রিওসিস নিয়ে কথা বলতেছি, এবং অ্যান্ডোমেট্রিওসিসটা যখন ওভারিতে হয় তখন সেটাকে আমরা বলি চকলেট সিস্ট অফ ওভারি, ইউজুয়ালি চকলেট সিস্ট অফ ওভারি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এটা কেন হইতেছে। এটা যদি তোমার মানে একটা কমন বা ইন জেনারেল কথা আমরা বলি, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এখান দিয়ে মেনস্ট্রুয়েশন হচ্ছে। আচ্ছা, এখান দিয়ে মেনস্ট্রুয়েশন হচ্ছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে বলতে মানে এখানে অ্যান্ডোমেট্রিয়ালটা তো শেড হবে। তো শেড হওয়ার টাইমে নর্মালি এরা এই পথ দিয়ে শেড হওয়ার কথা, ভ্যাজাইনা দিয়ে বের হয়ে যাবে পারভ্যাজাইনালি ব্লিডিং এর মাধ্যমে। কিন্তু যদি কোনো কারণে এরা হচ্ছে এই পথ দিয়ে চলে আসে, মানে এটাকে আমরা বলি রেট্রোগেট মেনস্ট্রুয়েশন। কি বলি? রেট্রোগেট, মানে যে পথ দিয়ে হওয়ার কথা, অ্যান্ট্রোগেট হওয়ার কথা, সেটা রেট্রোগেট মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে। এটা যদি হয় তাহলে এটা হচ্ছে সব থেকে মানে একসেপ্টেড একটা আমরা বলতে পারি থিওরি, যে যেটার মাধ্যমে আমরা এক্সপ্লেইন করি যে অ্যান্ডোমেট্রিয়াসিস কেন হয়। সো এর ফলে কি হলো, ওভারিতে চলে গেল, ওভারিতে চলে গেল, ফলে ওভারিতে যে ওইটা জমা থাকতেছে। এবং অ্যান্ডোমেট্রিয়াম আসলে যেখানেই যাবে, অ্যান্ডোমেট্রিয়াম টিস্যু স্ট্রোমা এবং গ্ল্যান্ড, সেখানে কিন্তু এটা মেনস্ট্রুয়েশনের টাইমে প্রত্যেক সাইকেলে শেড করবে। কিন্তু এখানে ধরো এই যে এটার মধ্যে ধরো এসে জমা হয়ে আছে, কিন্তু ওভারির মধ্যে থাকলে সেটা কিন্তু আর পরবর্তীতে প্রত্যেকবার মেনস্ট্রুয়াল সাইকেলে এখান থেকে এই ব্লিডিংটা যেটা এখানে হচ্ছে, এটা কিন্তু বের হইতে পারতেছে না, জাস্ট এটার মধ্যেটাই বের হচ্ছে। সো এটার মধ্যে যেহেতু আটকা থেকে যাচ্ছে, এই আটকা থাকতে থাকতে দেখা যায় এরা এখানে বিভিন্ন সিস্টিক লেশন করতে পারে, যেটাকে আমরা বলি চকলেট সিস্ট, ঠিক আছে। ওভারি চকলেট সিস্ট শুধু ওভারিতে না, ওভারি থেকে ছড়াই ছিটা আরও বিভিন্ন জায়গায় আশেপাশে চলে যেতে পারে, যেটা আমি বললাম যে পাউচ অফ ডগলাসে যাইতে পারে, বা আদার বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। এবং
আরও যে ঘটনাগুলো ঘটে যেখানে যখন এগুলো থাকে আশেপাশের স্ট্রাকচারগুলোর সাথে এখানে অ্যাডেশন হয় ওভারির বা যেখানে হবে ওইটার সাথে অ্যাডেশন তৈরি হয়, এখানে ইনফ্লামেশন হয়, আমরা বলি কোনিক ইনফ্লামেশন হয়। যখন এই জায়গায় অনেকগুলো ব্লাড জমে আছে অনেকদিন ধরে বা ব্লাড জমে থাকতেছে, তখন দেখা যায় বিভিন্ন ইনফ্লামেটরি মিডিয়েটার সেখান থেকে রিলিজ হয়, ইনফ্লামেশন হয়। এন্ডোমেট্রিওসিস জিনিসটা একটোপিক এন্ডোমেট্রিয়াম যেখানে নর্মালি থাকার কথা, যে আচ্ছা ওকে দ্যাটস ফাইন, এটা হচ্ছে ইউট্রাসের মধ্যে থাকবে, সেটা তো থাকলো, বাট তা বাদে অন্য কোথাও থাকতেছে, সেটা গ্ল্যান্ড এবং স্ট্রোমা এন্ডোমেট্রিয়ামের এই দুইটা জিনিসই। এটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট একটা কন্ডিশন, অর্থাৎ মনে রাখবো যে এটা একটা হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশন আমরা বলতে পারি। আমরা পড়ে আসছিলাম যে ফাইব্রয়েড ইউটেরাস বলো বা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলো, তারপর ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এই সকল কন্ডিশনে হাইপার ইস্ট্রোজেনিক একটা কন্ডিশন। সো ইস্ট্রোজেন যখন আসলে বেশি আছে বডিতে বা ইস্ট্রোজেনের লেভেল ঠিকঠাক আছে, ওই টাইমে দেখা যায় যে এটা থাকে। বাট ধরো কারো প্রেগনেন্সির টাইমে, আমরা জানি যে প্রেগনেন্সির টাইমে প্রোজেস্টেরন অনেক বেশি বেড়ে যায়, এবং যেহেতু প্রোজেস্টেরনের ডমিনেশনটা একটু বেশি থাকে ইস্ট্রোজেনের থেকে, তাই এই টাইমটাতে হচ্ছে এটা রিগ্রেস করে যায়, বা আমরা বলতে পারি তখন এন্ডোমেট্রিওসিসের প্রবলেমটা থাকে না। কারণ এন্ডোমেট্রিওসিস এমন একটা জিনিস, দেখো আমরা কি বলতেছি যে এন্ডোমেট্রিওসিসে অ্যাকচুয়ালি পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসবে, প্রচুর পেইন হয়, প্রচুর পেইন। সো ফার্স্ট যে ম্যানিফেস্টেশন এই পেশেন্টের, আমরা যখন ফাইব্রয়েড ইউটেরাস পড়ি, আমরা যখন অ্যাডিনোমায়োসিস পড়ি, আমরা ওই জায়গায় ম্যানোরেজিয়া টার্মটা অনেক বেশি ইউজ করি, যে ম্যানোরেজিয়া হচ্ছে হয়তো বা। সো এই যে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, কিন্তু এখানে মেইন যে সমস্যা সেটা হচ্ছে পেইন। এখানে ব্লিডিংও হবে, ডিসমেনোরিয়া আমরা বলি যে মানে ম্যাস্ট্রুয়েশনের টাইমে প্রচুর পেইন হবে এটা, বাট অনেক বেশি এক্সেসিভ ব্লিডিং যে হবে এটা মানে নেসেসারি না, এটা নাও হইতে পারে, বাট অনেক বেশি পেইন থাকবে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া আমরা বলি হয়, অর্থাৎ ম্যাস্ট্রুয়েশনের কয়েকদিন আগে থেকে শুরু হয়, পুরো ম্যাস্ট্রুয়েশনের টাইম ধরে চলে, তারপরেও আস্তে আস্তে ব্যথাটা চলে যায়। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ডারি ডিসমেনোরিয়া ম্যাস্ট্রুয়েশনের সাথে এটা রিলেটেড। বাট প্রেগনেন্সির টাইমে তো ম্যাস্ট্রুয়েশনই হয় না, অ্যামোনেরিয়া থাকে, বা ইভেন ল্যাকটেশনের টাইমটা তো ম্যাস্ট্রুয়েশন হয় না, অ্যামোনেরিয়া থাকে, এবং ওই টাইমটাতে দেখা যায় প্রোজেস্টেরনের ডমিনেশন থাকে, এই কারণে এই টাইমটাতে এন্ডোমেট্রিওসিস তা কিন্তু রিগ্রেস করে যায়, থাকে না বলতে ওই পার্সেন্টটা আস্তে আস্তে দেখা যায় যে ঠিক হয়ে যায়। বাট মেনোপজের পরেও দেখা যায় আমরা যে ইস্ট্রোজেনটা যেহেতু কমে যায়, আর এটা যদি একটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট কন্ডিশন, তার মানে কি মেনোপজের পরেও কিন্তু এন্ডোমেট্রিওসিসের প্রবলেম থাকবে না। সো মেইন প্রবলেম বা মেইন ভিক্টিম হচ্ছে 25 থেকে 35, বা আমরা বলতে পারি 30 থেকে 40 বছর বয়সী, এদেরকে এফেক্ট করে, এবং ইয়াং যারা তাদেরকে এফেক্ট করতে পারে। দেখা যায় যে 20 বছর একটা মেয়ে, তারও এন্ডোমেট্রিওসিস হইতেই পারে। তবে একটা কথা মাথায় রাখবো, ইউজুয়ালি আমরা জানি যে এই হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশনগুলো ইউজুয়ালি অবেজ যারা, তাদের ক্ষেত্রে বেশি হওয়ার টেন্ডেন্সি থাকে। বাট এই এন্ডোমেট্রিওসিস এমন একটা কন্ডিশন যেটা হচ্ছে যারা একটু থিন বা যারা একটু চিকনা পাতলা, যাদের বিএমআই একটু কম, তাদের ক্ষেত্রেই হওয়ার চান্স বেশি, বা হয় ইউজুয়ালি দেখা গেছে, ঠিক আছে। এবং এখানে নর্মালি যেটা হয়, সাইক্লিক্যাল মান্থলি শেডিং নর্মালি তো হবে এন্ডোমেট্রিয়ামে, এবং সেখানে সাথে ব্লিডিং হবে। আর এটা এই যে যখন একটোপিক সাইটে হইতে থাকবে, তখন এখানে ইনফ্লামেশন হয়, অ্যাডহেশন ফর্মেশন হয়, ব্যান্ড অ্যাডহেশন ফর্মেশন হয়, এবং কোনিক ইনফ্লামেটরি একটা কন্ডিশন সেখানে ক্রিয়েট হয়। রিস্ক ফ্যাক্টরের মধ্যে যারা নালিপারাস, যারা বাচ্চা হয় নাই, নালিপারাস এবং ইস্ট্রোজেন অনেক বেশি আছে, নালিপাস মানে এখনো ধরো মানে কোনো বাচ্চা নেয় নাই, বা আর্লি ম্যানার্কি এবং লেট মেনোপজ, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে দেখো মানে ম্যাস্ট্রেশন অনেক আগে শুরু হয়েছে এবং মেনোপজ অনেক পরে হচ্ছে। তার মানে কি যে এদের মাঝে ইস্ট্রোজেনের এক্সপোজারটা কিন্তু অনেক বেশি, মানে বেশি সময় ধরে ইস্ট্রোজেন বডিতে থাকতেছে, এরকম একটা বিষয়। এবং যারা লো বিএমআই, তাদের কিন্তু দেখা যায় যে এটা হওয়ার চান্স বেশি। আর প্রোটেক্টিভ ফ্যাক্টরস হচ্ছে যারা বাচ্চা অনেকগুলো আছে, মাল্টিপ্যারিটি, এটার ক্ষেত্রে দেখা যায় তাদের রিস্ক একটু কম থাকে। যারা ওসিপি নেয় এবং এটার প্রোলং ইউজ কি করে, প্রোজেস্টেরন লেভেলটা বডিতে বেশি রাখতে পারে এবং এন্ডোমেট্রিয়াম থিনিং করে দিতে পারে, অ্যাট্রফি করে দিতে পারে, এবং দেখা যায় যে এদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করতে পারে। এবং অ্যানোভুলেশনও করে দেয় যেহেতু, তার মানে কি অ্যানোভুলেশন করে দিলে ম্যাস্ট্রেশন হবে না, মানে ওসিপি তো অ্যানোভুলেশনও করে, সো ম্যাস্ট্রেশন হবে না। আর ম্যাস্ট্রেশন যদি না হয় তাহলে আমরা কি করি, ম্যাস্ট্রেশন না হলে তো এই মহিলাটার ভালো। সো এই মহিলাগুলোর ম্যাস্ট্রেশন না হলে ভালো, কারণ আমরা যখন ট্রিটমেন্ট দেখবো তখন আমরা দেখবো যে আমরা মহিলার প্রোজেস্টেরন দিচ্ছি, প্রোজেস্টেরন দিয়ে, এবং যে সকল হাইপারস্ট্রোজেনিক কন্ডিশন আছে প্রত্যেকটাতেই আমরা কি করি, অনেক প্রোজেস্টেরন দিয়ে তার মানে সাইকেলগুলো অফ করে রাখি, এবং 6 থেকে 9 মাস আমরা এটা অ্যাডমিনিস্ট্রেট করার ট্রাই করি। এবং এখানে জাস্ট অল্প কিছুদিন দিচ্ছি তা না, কন্টিনিউয়াসলি দিচ্ছি, বা প্রোজেস্টেরন না দিলেও আমরা ওসিপি দিতে পারি, ওসিপি আমরা। এবং এটা থাকে না যে আমরা 21 দিন দিয়ে পরবর্তীতে 7 দিন বা গ্যাপ দিচ্ছি একটা টাইমে, প্লাসিবো দিচ্ছি, আয়রন ট্যাবলেট দিচ্ছি, ওইগুলো না, আমার একটানা দিতে হবে, একটানা 6 থেকে 9, একটানা একটা মানে পার্টিকুলার টাইম ধরে কিন্তু আমার দিতে হবে। সো এটা আমরা দেখবো এক এক করে যখন আমরা ম্যানেজমেন্ট দেখবো। আর স্মোকিং দেখা গেছে প্রোটেক্টিভ, আমি গত ভিডিওতে বলে আসছিলাম যে স্মোকিং জিনিসটা হচ্ছে হাইপারস্ট্রোজেনিক যে কন্ডিশনগুলো আছে সেই সকল ক্ষেত্রে স্মোকিং একটা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, সেটা এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড ইউটেরাস, তারপর হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্রিকশাস পিউবার্টি, কারণ এরা অ্যারোমেটেস ইনহিবিশন করে, এবং অ্যারোমেটেস আমরা জানি ইস্ট্রোজেন তৈরিতে হেল্প করে, ফলে মানে ইস্ট্রোজেন লেভেলটা একটু কম থাকবে। আচ্ছা, তবে স্মোকিং তো অবশ্যই করা যাবে না, জাস্ট এটা আমরা একটু জানার জন্য জানলাম। রিপ্রোডাক্টিভ এজে যারা আছে 25 থেকে 35, এরা সব থেকে কমনলি এফেক্টেড হয়। টিনেজ যে গার্লস, তাদের যদি হয়ে থাকে তাহলে ইউজুয়ালি তাদেরকে মুলারিয়ান অ্যাজেনেসিস বা মুলারিয়ান ম্যালফরমেশনসটা মেইনলি হচ্ছে সাসপেক্ট করতে হবে।
এটাতে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, অর্থাৎ মায়ের ছিল বা বোনের ছিল, সো তারও হয়েছে এরকম একটা বিষয়। এবং মোস্ট কমনলি এটা ওভারিকে এফেক্ট করে, যে ক্ষেত্রে আমরা এটাকে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা বলি। এবং মেইনলি সবথেকে কমন সাইট যেটা, সেটা ওভারি, তারপর হচ্ছে পাউচ অফ ডগলাস, তারপরে ব্রড লিগামেন্ট এবং ইউটেরাস স্যাক্রাল লিগামেন্ট, এবং আরও অনেকগুলো সাইড আছে। রেয়ারসের মধ্যে স্প্লিন, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করতে পারে, এবং এটা যে কোনো জায়গায় দেখা যেতে পারে। এটা নোজ, লাংস, তারপরে অ্যাম্বলিকাস, এই সকল জায়গায়। এবং সার্জিক্যাল যে স্ক্যারসগুলো থাকে সিজারিয়ান সেকশনের বা এপিসিওটমি, এই সকল জায়গাতেও কিন্তু আমরা দেখতে পারি। এবং এই সবগুলো জায়গায় কী হবে, মেনস্ট্রুয়েশনের টাইমে দেখা যাবে এই জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে, নোজ ব্লিডিং হচ্ছে, অথবা লাঙে যদি হয় তাহলে হেমোপ্টাইসিস হবে, অ্যাম্বলিকাসের জায়গায় হয়তো ব্লিডিং পাওয়া যাচ্ছে। বেশ কিছু থিওরি নিয়ে আমি কথা বলছি, যে রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের যে থিওরিটা, যেটাকে আমরা স্যামসনস থিওরি নামেও চিনি, স্যামসনস থিওরি অফ ইমপ্লান্টেশন। তো অ্যাকচুয়ালি এই থিওরিগুলো আমরা কিভাবে দাঁড় করাই, আমরা কোন জায়গাতে অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিওসিস হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে থিওরি আলাদা আলাদা আছে। যেমন যদি ওভারি, পাউচ অফ ডগলাস বা ইউটেরাস একটা লিগামেন্টে এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে এই মানে রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের যে থিওরিটা, এটা দ্বারা এক্সপ্লেন করা যায়। যদি অ্যাম্বলিকাসে হয় তাহলে সেখানে হচ্ছে হেলবান্স থিওরি অফ লিম্ফেটিক স্প্রেডের একটা থিওরি আছে। লাঙে হইলে এটা হচ্ছে সিলোমিক মেটাপ্লাসিয়ার একটা থিওরি আছে। সো অ্যাকচুয়ালি এই থিওরিগুলো অত ডিটেলসে আমাদের জানার দরকার নাই, জাস্ট আমরা জানি এরকম বেশ কিছু থিওরি আছে। এবং স্কেয়ার এন্ডোমেট্রিওসিস, যেটা স্কেয়ারে যদি এন্ডোমেট্রিওসিস হয় কোনো সার্জিক্যাল স্কেয়ার অথবা কোনো সার্জিক্যাল স্কেয়ার মধ্যে সিজারিয়ান সেকশন, এপিসিওটমি, তো সেগুলো আমরা ডাইরেক্ট ইমপ্লান্টেশন দ্বারা বুঝতে পারি। আচ্ছা, হয়তো একই ইনস্ট্রুমেন্ট ইউজ করে বিভিন্ন জায়গায় ইউজ করা হচ্ছে, এবং ওইখান থেকে ডাইরেক্টলি স্প্রেড হয়ে হয়তো এন্ডোমেট্রিয়াল টিস্যু স্ট্রোমা থেকে হয়তো মানে এখানে এন্ডোমেট্রিওসিস হয়েছে, এরকম ধারণা করা হতে পারে। এগুলো আমরা পরবর্তীতে একটু জানবো। আর রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের থিওরিটা এক্সপ্লেইন করে যে কেন ওভারি সব থেকে কমন সাইট। কারণ আমরা বলে আসছি যে এটা যদি ইউটেরাস হয়ে থাকে, তাহলে এখান দিয়ে হচ্ছে ফেলোপিয়ান টিউব থেকে এখানে ওভারি, তাহলে ওভারিটাতে আমরা যদি রেট্রোগেট মেনস্ট্রুয়েশন হয়, এটা তো এন্ড্রোগেট মেনস্ট্রুয়েশনের ডিরেকশন, বাট মানে ব্লিডিং হবে, মেনস্ট্রুয়াল ব্লিডিংটা। বাট যদি এন্ডোমেট্রিয়াল টিস্যুটা শেডিং এই দিক দিয়ে হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে ওভারিতে চলে যাচ্ছে। এবং ওভারিটা যেহেতু সব থেকে এক্সেসিবল ফেলোপিয়ান টিউব দেয়, তাই ওভারিটা সব থেকে কমন সাইট। এবং মোস্ট কমন এক্সট্রাজেন্টাল সাইট যদি বলে, তাহলে সেটা কিন্তু সিগময়েড কোলনে যাইতে পারে। আর নর্মালি কাদের ক্ষেত্রে এটা মোর ফ্রিকোয়েন্ট দেখা যায়, যাদের ক্ষেত্রে ইমপারফোরেট হাইমেন আছে, ঠিক আছে, বা যাদের ক্ষেত্রে ট্রান্সভার্স ভ্যাজিনাল সেপ্টাম আছে, অর্থাৎ আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন আছে, তাদের ক্ষেত্রে এটা কমনলি দেখা যাইতে পারে। যারা একটু মানে সাইকেলগুলো একটু ফ্রিকোয়েন্ট সাইকেল, পলিম্যানোরিয়া টাইপের আমরা বলতে পারি, বা মুলারিয়ান ম্যালফরমেশন যাদের থাকে, তাদের ক্ষেত্রে চান্স বেশি থাকে। আর এই যে বিষয়টা, যে রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের যে বিষয়টা, যে দেখো এখানে ওভারিতে, তারপরে পাউচ অফ ডগলাসে, এই সকল জায়গায় কিন্তু এরা এফেক্ট করতে পারে। এটা হচ্ছে অ্যান্ড্রোগেট মেনস্ট্রুয়েশনের ডিরেকশন, এটা রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের ডিরেকশন। সাইন্স সিমটমসের মধ্যে সবথেকে কমনলি হচ্ছে পেইন নিয়ে পেশেন্ট আসবে, এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া যেটাকে আমরা বলতেছি, তারপরে ক্রনিক পেলভিক পেইনও থাকতে পারে, ডিসপ্যারোনিয়া, এই কথাটা ইম্পর্টেন্ট, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে প্রচুর ব্যথা হবে। এবং এটার ফলে দেখা যায় ইনফার্টিলিটির প্রবলেম থাকে, এবং ইনফার্টিলিটির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ কিন্তু ডিসপ্যারোনিয়াও। কারণ ডিসপ্যারোনিয়া অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স যদি না করতে পারে, বাচ্চা কেমন হবে। এবং সেকেন্ড মোস্ট কমন হচ্ছে ইনফার্টিলিটির প্রবলেম থাকবে সকল মহিলাদের। অ্যাডনেক্সাল মাস থাকতে পারে, কারণ যখন আসলে ব্লাডগুলো ওভারি, দুই সাইডের ওভারিতে ফর এক্সাম্পল জমে আছে, তাহলে অ্যাডনেক্সামারি ফেলোপিয়ান টিউব ওভারি, এগুলোকে আমরা বুঝাই। তো ওই জায়গায় ফুলে থাকবে, এবং বাইলেটারালি মোটামুটি ফুলে থাকে, চকলেট সিস্ট বলি আমরা এটাকে। এবং নালিপাড়া যে ফিমেল, তাদের ক্ষেত্রে ডিসমেনোরিয়া এবং ডিসপ্যারোনিয়া দুইটার হিস্ট্রি কিন্তু থাকবে। সো একটা ট্রায়াল আমরা বলি যে সেকেন্ডারি ডিসপ্যারোনিয়া এবং ইনফার্টিলিটি, এরকম একটা ট্রায়াল কিন্তু থাকে এই মহিলাদের। এবং স্পেসিফিক সিমটমসের মধ্যে কিছু ভিকারিয়াস মেনস্ট্রুয়েশনের প্রবলেম থাকতে পারে, যে আদার সাইড, অর্থাৎ নর্মালি যেখান থেকে ব্লিডিং হয়, যে বলছিলাম আমরা নোজ ব্লিডিং, এটা কিন্তু একটা ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন, বা ওই যে হিমোপ্টাইসিস যদি হয়, লাঙে এন্ডোমেট্রিওসিস হইলে, তাহলে সেটাও কিন্তু ভিকারিয়াস মেনস্ট্রুয়েশন একটা পার্ট। তারপরে সাইক্লিক্যাল হেমাচুরিয়া, অর্থাৎ যদি ইউরিনারি ব্লাডারকে এফেক্ট করে, তাহলে হচ্ছে দেখা যায় মানে ইউরিনারি ব্লাডারকে ইম্প্যাক্ট করে, তাহলে কিন্তু মানে প্রস্রাব দিয়ে রক্ত বের হতে পারে, হেমাচুরিয়া হতে পারে। ক্যাটামিনিয়াল হেমোথোরাক্স বা নিউমোথোরাক্স, অর্থাৎ দেখা যায় মেনস্ট্রুয়েশনের টাইমে কি হয়, হিমোথোরাক্স হয়, নিউমোথোরাক্স হয়, প্লুরাল ক্যাভিটিতে ব্লাড জমে, অথবা হচ্ছে ইয়ার জমে। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিসের মধ্যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে। এবং এখানে আমরা জানি যে ওভারিতে ইনফ্লামেশন হয়। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এখানে হবে, বাট ক্লাসিক্যাল ফিচার কিন্তু না, ক্লাসিক্যাল ফিচার ফার্স্ট কথা ডিসমেনোরিয়া, এটা মাথায় রাখবা। এবং এখানে অ্যাবনর্মাল ফলিকুলার গ্রোথ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং এটা মানে কি, যে দেখো আমাদের ওভারি তো আছে, এবং ওভারির মধ্যে আমরা জানি অনেকগুলো ফলিকল থাকে। এখন ধরো এই ফলিকলগুলো তো ওভারির মধ্যে আছে, পাশাপাশি এখানে কি করছে, এখানে অনেক বেশি ব্লাড জমে এখানে কিছু চকলেট সিস্টও করছে। সো এই চকলেট সিস্টগুলোর এফেক্টের কারণে দেখা যায় এই ফলিকলগুলোর রিজার্ভ আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে, ফলিকলগুলোকে ইম্প্যাক্ট করে এগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিতে থাকে। এবং এই কারণে দেখা যায় ইনফার্টিলিটির প্রবলেম কিন্তু এই মহিলা ফেস করতে পারে। এবং পেইন এর কারণ কি, এটা যদি জিজ্ঞেস করে যে এন্ডোমেট্রিওসিসে পেইন কেন হয়, আনসার হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস যখন হয়, একটা ক্রনিক ইনফ্লামেশন হয়, এবং এটা আশেপাশে ছড়ায় যায়, হচ্ছে পেরিটোনাল ইনফ্লামেশন করতে পারে, পেরিটোনিয়ামে ছড়ায় যায়, পেরিটোনিয়ামের বিভিন্ন জায়গা, অর্থাৎ ধরো এই যে ওভারি, এবং এখান থেকে বের হয়ে বিভিন্ন পেরিটোনিয়ামের বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, এবং পেরিটোনিয়াল ইনফ্লামেশন করতে পারে। এবং অ্যাডেশন, আমরা আগেই বলে আসছি যে বিভিন্ন জায়গার সাথে অ্যাডেশন, কানেকশন ফর্মেশন হয়। এবং এই অ্যাডেশন ফর্মেশনের কারণে দেখা যায় যে বিভিন্ন ধরনের পেইন কিন্তু এটা অ্যাগ্রাভেট করে। আর লোকাল প্রোডাকশন অফ প্রোস্টাগ্ল্যান্ডিনস, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিনস এখানে তৈরি হয় লোকালি, এবং সেটাও কিন্তু পেইনকে এক্সাজারবেট করে। আর ডিপার যদি ইনফিল্ট্রেশন হয়, ডেপথ যদি বেশি হয়, বেশি
ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এন্ডোমেট্রিওসিস, তাহলে সেটা নার্ভ ইরিটেশন করে কিন্তু ব্যথা করতে পারে, অনেক বেশি পেইন করতে পারে। সেই 4টা কারণ আমরা মোটামুটিভাবে অ্যাজ এ ব্রড হেডিং আমরা মনে রাখবো। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, যে এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সাইজ কত বড়, অর্থাৎ ধরো এই যে একটা লেশন, এই যে এন্ডোমেট্রিওসিস, আর এই যে একটা লেশন, এটা একটা এন্ডোমেট্রিওসিস, এখন সাইজ কত বড় সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না, বা এক্সটেন্ড কত দূর হয়েছে, কত বড় হয়েছে, এটা আমার দেখার বিষয় না। আমার মেন যে দেখার বিষয় সেটা হচ্ছে ডেপথ অফ দ্য লেশন, অর্থাৎ কত ভিতরে ঢুকছে। ঠিক আছে, যত ভিতরে ঢুকবে তত বেশি নার্ভ ইরিটেশন হবে। এবং আরেকটা কথা আমি বললি যে এন্ডোমেট্রিওসিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ। প্রোগ্রেসিভ মানে হচ্ছে মানে প্রোগ্রেসিভলি এটা পেইন বাড়তে থাকে। মানে ধরো এই ফার্স্ট একটা সাইকেল তোমার এন্ডোমেট্রিওসিস হয়েছে, এখন তোমার ফার্স্ট সাইকেলে অনেক বেশি পেইন আছে, ওকে দ্যাটস ফাইন, পেইন আছে। সেকেন্ড যে সাইকেলটা, সেকেন্ড মাসে দেখবা যে আরো বেশি পেইন বাড়ছে। তো প্রত্যেকবার বাড়তে থাকবে, কারণ এখানে ব্লাড যেহেতু জমা হইতে থাকে এবং প্রত্যেকবার পেইনটা বাড়তে থাকে। এই জন্য একটু সিমটমস প্রকাশ পাইলেই কিন্তু অবশ্যই মেজারমেন্ট নেওয়া উচিত, ট্রিটমেন্ট নেওয়া উচিত। এখানে আরো কিছু কথা বলি, যে দেখা যায় যে ওপিডিতে যত পেশেন্ট আছে তার 10-15% এরকম এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, এটা কমনই কিন্তু। কিছু পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, যেমন 25-30% পেশেন্ট অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে, কোনো সিমটমস নাই, বাট আমরা ইনসিডেন্টালি হয়তো এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করছি। ঠিক আছে, এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা ম্যানেজমেন্টের সময় বিষয়গুলো ভালো করে জানবো। আমরা যদি অ্যাবডোমিনাল সাইন্সগুলো দেখি আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে, তাহলে আমরা আসলে তেমন কোনো সিগনিফিক্যান্ট সাইন্স পাবো না। যদি চকলেট সিজগুলো অনেক বেশি বড় হয় আমরা হালকা পালপেবল পাইতে পারি, বাট নর্মালি পাওয়ার কথা না। পার ভ্যাজাইনাল এক্সামিনেশন যদি আমরা করি, আমরা ইউটেরাস, তারপর হচ্ছে অ্যাডনেক্সা, তারপরে ইউটেরো স্যাক্রাল যে লিগামেন্ট, এগুলা আমরা যদি দেখি, তাহলে দেখো ইউটেরাসটা সাইজ নর্মাল থাকবে, বাট যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা রেট্রোভার্টেড হবে, রেট্রোভার্টেড ইউটেরাস হয়ে যাবে। এবং নর্মালি তো অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স থাকে, তো এটা রেট্রোভার্টেড হবে। অর্থাৎ ধরো নর্মালি ফর এক্সাম্পল ইউটেরাসটা এমন আছে, কিন্তু এই ইউটেরাসটা কি হবে, এমন না থেকে এভাবে রেট্রোভার্টেড হয়ে গেছে, উল্টে গেছে, বিষয়টা এরকম আর কি, এভাবে ঘুরে গেছে। আচ্ছা, এবং এটা সাধারণত অ্যাডহেশনের কারণে হয়ে থাকে, এই যে আশেপাশে স্ট্রাকচারের সাথে অ্যাডহেশন হচ্ছে, এবং এটা ফিক্সড থাকে আর নন টেন্ডার থাকে, টেন্ডারনেস ইউজুয়ালি থাকে না। এবং বাইল্যাটারাল অ্যাডনেক্সাল মাস পাওয়া যেতে পারে আশেপাশে ওভারি, তারপরে ফেলোপিয়ান টিউবের জায়গায়, যেটা আমরা চকলেট সিজ বলতেছি, যদি ওভারিতে থাকে, আর ওই জায়গায় টেন্ডারনেস থাকতে পারে, নাও থাকতে পারে অ্যাডনেক্সাল রিজনগুলোতে। আর ইউটেরোস্যাক্রাল লিগামেন্টের ওই জায়গায় হচ্ছে নোডুলারিটি থাকবে। নোডুলারিটি বলতে কি বোঝানো হয়েছে, যে ওটা একটু নোডুল ফিল হবে। একটা টার্ম আমি একটু বলি, যে ধরো আমরা বলি না যে মেনস্ট্রুয়েশনের টাইমে পারভাজানাল এক্সামিনেশন করা যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। ঠিক আছে, এটা কেন বলা হয়, কারণ হচ্ছে যদি মেনস্ট্রুয়েশনের টাইমে পারভাজানাল এক্সামিনেশন করা হয়, তাহলে রেট্রোগেট মেনস্ট্রুয়েশনের একটা চান্স থাকে, এরকম একটা বিষয় হতে পারে, যে সেটা হয়তো বা মানে ফেলোপিয়ান টিউব দিয়ে ওভারি ওইদিকে যাইতে পারে, এই জন্য। ঠিক আছে, আর তা বাদে, এবং আমি আরেকটা কথা বলছিলাম, যে ইম্পারফরেট হাইমেনের টাইমে আমরা যখন অপারেশন করি এবং আমরা ক্রুশিয়েট একটা ইনসিশন দিই, অর্থাৎ এই যদি হাইমেনটা হয়, এখানে আমরা একটা ক্রুশিয়েট ইনসিশন দিয়ে এইভাবে আমরা ওইটাকে একটা ছিদ্র করে দিই আর কি এখানে। তো এই টাইমটাতে আমরা কোনো চাপ দিয়ে ব্লাড বের করার ট্রাই করবো না, আমরা ক্রুশিয়েট ইনসিশন দিয়ে এখানে ওপেনিং তৈরি করে দিব, যা ব্লাড জমা ছিল এতদিন সেগুলো আস্তে 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 বের হয়ে আসবে। বাট চাপ দিয়ে যখন আমরা বের করতে যাবো জোর করে ফোর্সফুলি, তখনও কিন্তু রেট্রোগেট মেনস্ট্রুয়েশন হওয়ার একটা চান্স থাকে। সো এই জন্য রেট্রোগেট মেনস্ট্রুয়েশন যাতে না হয়, সেই বিষয়গুলো আমাদের অবলম্বন করতে হবে। তা এখন বলতে পারো যে মেনস্ট্রুয়েশন টাইমে আমি কখনোই কি পারভাজানাল এক্সামিনেশন করতে পারবো না? পারবো। কখন পারবো, যখন হচ্ছে প্রচুর অ্যাবনর্মাল ইউট্রেন ব্লিডিং এর একটা হিস্ট্রি পেশেন্টের আছে। সো আমার দেখতে হবে যে কোনো পলিপ আছে কিনা। সো আমি ওই টাইমটাতে স্পেশালি সেটিংয়ে কিন্তু আমি করতেই পারি, কিন্তু নর্মালি আমরা কিন্তু সাজেস্ট করি যে মেনস্ট্রুয়েশন টাইমে আমরা পারভাজানাল এক্সামিনেশন করবো না। এখন ইনভেস্টিগেশনের টাইমে আমরা ট্রান্সভাজানাল আল্ট্রাসাউন্ড ইউজুয়ালি করি, অ্যাবডোমিনালও করা যায়, বাট নর্মালি ট্রান্সভাজানালটা বেশি কার্যকর, এটা ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, আমরা যখনই আসলে অ্যানোমেট্রোসিস আমাদের সামনে আসে, আমরা বলি ল্যাপ্রোস্কোপি। হ্যাঁ, ল্যাপ্রোস্কোপি, আমরা ল্যাপ্রোস্কোপি করে দিই, ল্যাপ্রোস্কোপি করি, এবং আমরা বলি যে মানে চকলেট সিস্ট বা আমাদের যে অ্যান্ডোমেট্রিওসিস, এটা মানে ল্যাপ্রোস্কোপি। বাট ল্যাপ্রোস্কোপি কিন্তু আমরা শুরুতেই করি না। ল্যাপ্রোস্কোপি হচ্ছে আমাদের মানে কি বলে, যে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টাইপের একটা ইনভেস্টিগেশন। বাট ফার্স্ট আমরা ট্রান্সভাজানাল আল্ট্রাসাউন্ড করে আমরা হচ্ছে আদার কোনো ডিসঅর্ডার আছে কিনা, বা হচ্ছে চকলেট সিস্ট পাওয়া যায় কিনা, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। বাট এখানে একটা ক্রুশাল ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে আমরা ধরো চকলেট সিস্ট পাইলাম না। এখন চকলেট সিস্ট আমার মাথায় একটা গেঁথে গেছে যে আমি যদি ওভারিতে চকলেট সিস্ট পাই, যে ওভারিতে আমি দেখলাম এটার মধ্যে চকলেট সিস্ট আছে, তো যদি থাকে তাহলে আমি বলবো যে এটা হচ্ছে অ্যাডনোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, আর যদি বা অ্যান্ডোমেট্রিওমা। আর যদি না থাকে তাহলে বলবো যে না, নাই। এরকম কিন্তু না, যদি চকলেট সিস্ট নাও থাকে তাহলেও কিন্তু সেটা হইতেই পারে, কারণ চকলেট সিস্ট যে হয়, ওভারিতে যে সিস্টগুলো হয়, এগুলো কিন্তু একেবারে লেটার স্টেজের দিকে হয়। লেটার স্টেজ মানে অ্যাডভান্স স্টেজে হয়। তো শুরুর দিকে ডায়াগনোসিস কিন্তু তাই আল্ট্রাসাউন্ড দিয়ে করা ডিফিকাল্ট বা করা যায় না। এই জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ল্যাপ্রোস্কোপি, এবং এটা ডায়াগনস্টিক একটা রোল আছে, থেরাপিউটিক রোল আছে। অর্থাৎ ট্রিটমেন্ট হবে ল্যাপ্রোস্কোপি, মানে চকলেট সিস্টগুলোতে আমি কিন্তু ওইগুলোকে যে সিস্টেক্টমি করবো বা আদার কাজগুলো করবো, সেখানে ল্যাপ্রোস্কোপি আমাদের হেল্প করতে পারে। সো থেরাপিউটিক একটা কাজ আছে, এবং আলটিমেটলি আমাদের মাথায় রাখতে হবে যে এইগুলা করে আমি যখন ওই অ্যান্ডোমেট্রিয়াল যে মানে একটোপিক যে টিস্যুগুলো অ্যান্ডোমেট্রিয়াল, সেগুলোকে কিন্তু আমি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। অর্থাৎ অ্যান্ডোমেট্রিয়াল যে ইমপ্লান্টগুলো, অন্য জায়গায় যে অ্যান্ডোমেট্রিয়ামগুলো চলে গেল একটোপিক্যালি, সেই জায়গায় যে অ্যান্ডোমেট্রিয়ামগুলো সেগুলো আমার এনে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন কিন্তু করতে হবে। এটা গেল। এখন চকলেট সিস্ট বা অ্যান্ডোমেট্রিওমা, এটা হচ্ছে ওই যে ওভারিতে যদি অ্যান্ডোমেট্রিয়াল শেডিং হয়ে থাকে, তাহলে এখানে ব্লিডিং হয়, সিস্ট তৈরি করবে, এবং এটা ব্রাউন কালারের হয়। এখন এটা ধরতে পারে যে ব্রাউন কালার কেন হয়, হিমোসিডারিন যেটা ব্লাডের মধ্যে যে হিমোসিডারিন থাকে, ওইটার কারণে হচ্ছে এখানে ব্রাউন কালার হয়।
এবং এবং চকলেট আমরা জানি ব্রাউন কালার থেকে, এই জন্য এটার নাম চকলেট সিস্ট। এবং এটা থাকা মানে চকলেট সিস্ট থাকা মানে সেটা সিভিয়ার ডিজিজ, অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। আচ্ছা, এখন ইউএসজিতে আমরা কি অ্যাপিয়ারেন্স পাবো? এই যে ধরো ল্যাপ্রোস্কোপিক ফাইন্ডিং এরকম বিভিন্ন সিস্ট আমরা পাই, চকলেট সিস্ট। আচ্ছা আচ্ছা আমরা ল্যাপ্রোস্কোপি যখন করবো আমরা বিভিন্ন মানে ব্রাউন কালার চকলেট সিস্ট আমরা দেখতে পারি, এবং চকলেট সিস্টের ইউএসজি এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে জিনিসটা আমাদের বুঝতে হবে, যেখানে ইউএসজিতে আমরা গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স নামে একটা অ্যাপিয়ারেন্স পাই, হোমোজেনাস ইন্টারনাল ইকো আমরা পাই। তো ইকো জেনিসিটি একটা ডিফারেন্স থাকবে। ধরো নর্মালি এটা হচ্ছে চকলেট সিস্ট না, ওভারিতে এমনিতে কোনো হয়তো বা সেরাস ফ্লুইড বা মিউসিনিয়াস ফ্লুইড সম্পূর্ণ একটা সিস্ট, এমনিতে সিস্ট, সিম্পল সিস্ট। তো সেটার সাথে আমরা এই ইকো জেনিসিটির একটা ডিফারেন্সের মাধ্যমে ইউএসজিতে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আর ল্যাপ্রোস্কোপিক ফাইন্ডিং আমরা চকলেট সিস্ট পাইতে পারি, নাও পারি, বাট আমরা অ্যাডেশন কিন্তু দেখতে পারি যে কোনো অ্যাডেশন আছে কিনা সেখানে, বা পেরিটোনিয়াল কোনো ডিফেক্টস আছে কিনা। কারণ পেরিটোনিয়ামে দেখা যায় যে বিভিন্ন ডিফেক্টস থাকতে পারে, যেটাকে আমরা অ্যালেন মাস্টার সিনড্রোম বলি। এখানে এই জিনিসগুলো ডিটেলসে বোঝা লাগবে না, জাস্ট মনে রাখো যে পেরিটোনিয়াল ডিফেক্টস থাকতে পারে, যেটাকে আমরা অ্যালেন মাস্টার সিনড্রোম নামে জানি। তারপরে সুপারফিশিয়াল পেরিটোনিয়াল বিভিন্ন ডিপোজিট থাকতে পারে, ওই জায়গায় আমরা বিভিন্ন দেখতে পারি ব্ল্যাক টাইপের ব্ল্যাক কালার নডিউলস থাকতে পারে, যেটাকে আমরা পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স বা আমরা গানশুট অ্যাপিয়ারেন্স বলি, এটা ওল্ড একটা লিশনকে ইন্ডিকেট করে। বা রেড নডিউলস থাকতে পারে, যেটা রেড ফ্লেম লিশনস, যেটা হচ্ছে ফ্রেশ ইমপ্লান্স বা রিসেন্টলি ইমপ্লান্সকে ইন্ডিকেট করে। সো দেখো এরকম একটা রেড হয়তো বা মানে নডিউলস টাইপের, আর এখানে হচ্ছে একটা ব্রাউন বা ব্ল্যাক একটা নডিউলস টাইপের, যেটা গানশট অ্যাপিয়ারেন্স আমরা বলতেছি। গানশট অ্যাপিয়ারেন্স বা আমরা বলতে পারি যে পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এরকম একটা অ্যাপিয়ারেন্স কিন্তু থাকতেছে। তোমরা নর্মালি ম্যাচ চেনো, ম্যাচ দিয়ে আগুন ধরেন না, সো ম্যাচের কাঠির মাথায় যেমন থাকে ওরকম একটা অ্যাপিয়ারেন্স কিন্তু এখানে থাকতে পারে, ব্ল্যাক বা ব্রাউনিশ টাইপের একটা অ্যাপিয়ারেন্স। সো অ্যাকচুয়ালি আমাদের ল্যাপ্রোস্কোপি কিভাবে হেল্প করে? এরা ভিজুয়ালাইজেশন অফ লেশন আমাদের হেল্প করে, লেশনটা আমাদের দেখতে হেল্প করে। এবং অ্যান্ডোমেট্রিওসিসের একটা কিন্তু আমরা বলি যে একটা স্টেজিং আছে, স্টেজিংটা ডিফিকাল্ট একটা স্টেজিং, আমাদের মনে রাখা দরকার নেই, জাস্ট আমরা জানলাম যে একটা স্টেজিং আছে। সো এই স্টেজিং করতে আমাদের এই ল্যাপ্রোস্কোপি হেল্প করবে। তারপরে বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন এটা হেল্প করতেছে, এদের থেরাপিউটিক একটা রোলও কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, এবং অ্যান্ডোমেট্রিওসিসের যে স্টেজিং সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে। এবং সিভিয়ার যদি হয় সেক্ষেত্রে অ্যাডেশন, চকলেট সিস্ট এবং পেলভিক যে ক্যাভিটি সেটার বিভিন্ন ডিস্টরশন হবে, এটা ইম্পর্টেন্ট। এবং ডিস্টরশন হবে স্ট্রাকচারে, ইভেন ফিলোপিয়ান টিউবের স্ট্রাকচারে দেখা যায় এরকম ডিস্টর্টেড হয়ে যেতে পারে, নর্মালি এরকম থাকার কথা। এবং ইন্ডিকেশন কি, মানে আমরা অ্যাকচুয়ালি ল্যাপ্রোস্কোপি কখন করি? যখন মেডিকেল ম্যানেজমেন্ট বা আমরা বলি যে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট বা মেডিকেল ম্যানেজমেন্ট, মানে আমরা দেখবো, ওয়েট করবো যে পেশেন্ট কেমন হইতেছে। যদি অ্যাসিমটোমেটিক হয় আমরা ডায়াগনোসিস করলাম, বাট অ্যাসিমটোমেটিক আমরা ওয়েট করবো, দেখবো, বা মেডিকেল কিছু ম্যানেজমেন্ট দিব। যখন বেশি ব্যথা হচ্ছে তো আমি আমি এনএসআইড দিলাম, অথবা আমি হচ্ছে গিয়ে টুকটাক ম্যানেজমেন্ট এর দিকে গেলাম হালকা পাতলা, বাট এগুলো দিয়ে যদি রিজলভ না করে তাহলে আমি ল্যাপ্রোস্কোপি করে কনফার্ম হইলাম, এবং আমি আদার মানে থেরাপিউটিক ম্যানেজমেন্ট নিলাম, অথবা আদার বিষয়গুলো অবলম্বন করলাম। এখন ডিসমেনোরিয়া হচ্ছে মাইল্ড হইতে পারে, মিনিমাল হইতে পারে, বা মডারেট টু সিভিয়ার হইতে পারে। এবং আমরা মাইল্ড মডারেট হইলে আমরা হচ্ছে মানে মাইল্ড এবং মিনিমাল হইলে, অনেক কম হইলে, ব্যথা অনেক কম, সেক্ষেত্রে আমরা জাস্ট ওসিপি দিতে পারি। বাট যদি কনসিভ করতে চাই তাহলে আমরা এনএসআইজ দিতে পারি। সো এই জিনিসটা, কারণ কি ওসিপি দিলে অ্যানোভুলেশন হবে, এবং আমরা জানি অ্যানোভুলেশনের টাইমে কিন্তু কি হয়, অ্যানোভুলেশন যে অ্যানোভুলেটরি যে সাইকেলগুলো থাকে সেগুলোতে কিন্তু এই পেইনের প্রবলেমগুলো থাকে না। আচ্ছা, এবং কারণ আমরা জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে প্রাইমারি, এমন ডিসমেনোরিয়া যখন আমরা বলছিলাম যে যখন ওভুলেশন হয়, ওভুলেশনের পরে প্রোস্টাগ্ল্যান্ডিনটা মানে বেশি বেশি তৈরি হয় প্রোজেস্টেরনের এফেক্টে, মানে যখন কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন রিলিজ করে সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন বেশি বেশি রিলিজ হবে, এবং সেটা থেকেই মেইনলি পেইন সেন্সেশনটা হবে। কিন্তু অ্যানোভুলেটরি সাইকেলগুলো কিন্তু পেইনলেস হয়, এবং এই কারণে হচ্ছে আমরা ওসিপি দিতে পারি। আর যদি পেশেন্ট কনসিভ করতে চায় তাহলে এনএসআইজ দিতে পারি। আর সেকেন্ড লাইন হচ্ছে প্রোজেস্টেরন দিতে পারি, কারণ আমরা বলে আসছি যে হচ্ছে যত হাইপারএস্ট্রোজেনিক কন্ডিশন আছে সেখানে 5 শ্রেণীর ড্রাগ আমরা বলছিলাম। এটা যদি তোমার বুঝতে হয় তাহলে তোমার কিন্তু কি করতে হবে, হরমোনস অফ গাইনোকোলজির এটার ভিডিওগুলো দেখতে হবে। ওখানে আমি বলে আসছি যে প্রোজেস্টেরনের মধ্যে মিরেনা দেওয়া যেতে পারে, যেটা একটা ইন্টিউটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস, মানে লেভোনর্জেস্ট্রল কন্টেনিং একটা ইন্টিউটেন কন্ট্রাসেপটিভ ডিভাইস, এবং তারপরে ওরালিও কিন্তু দেওয়া যেতে পারে। আর থার্ড লাইন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যানালগস যেগুলো আছে, অ্যানালগস, বা আমরা বলতে পারি অ্যাগোনিস্ট, বা এখানে আমরা কিন্তু গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্টও দিতে পারি। অ্যানালগস দিলে আমার কন্টিনিউয়াস দিতে হবে, এবং এগুলো আমরা জানি হরমোনাল লেভেলগুলোকে কমাই দেয়, যেমন ধরো ইস্ট্রোজেনকে কমাই দিবে, এবং হাইপারএস্ট্রোজেনিক কন্ডিশনটা তাহলে কন্ট্রোল হবে। এবং এইগুলো যদি ফেল করে যায় তাহলে আমি পরবর্তীতে হচ্ছে ল্যাপ্রোস্কোপিতে যেতে পারি, বা এখানে ড্যানাজলটা ইউজ করা যেতে পারে। তবে ড্যানাজল যে ড্রাগটা, এই ড্যানাজল ড্রাগের কিছু সাইড ইফেক্ট আছে, এটা আমরা জানি যে সাইড ইফেক্টের মধ্যে এরা হচ্ছে হিরসুটিজম করতে পারে, হিরসুটিজম যদিও অ্যান্টি ইস্ট্রোজেনিক এফেক্ট আছে, ইস্ট্রোজেনকে কমাবে, কিন্তু এদের হচ্ছে আবার মানে অ্যান্ড্রোজেনিক সাইড ইফেক্ট আছে, যে হিরসুটিজম করতে পারে, মেল হেয়ার গ্রোথ করতে পারে। সেই জন্য ড্যানাজলটা সাবধানে ইউজ করতে হবে। এই যে যেমন ড্যানাজল, তারপরে জেস্ট্রিনন, ড্যানাজল, এগুলো মেনলি হচ্ছে মেনোপজ লাইক সিমটমস করে, এগুলো হচ্ছে মেনোপজ লাইক সিমটমস করে, বাট এরা পাশাপাশি হিরসুটিজম করতে পারে, হ্যাঁ, এবং মানে ইস্ট্রোজেনটাকে কমাই দেয়। আর লেট্রোজল যেটা, এটা অ্যারোমেটিস ইনহিবিটর, এবং ইস্ট্রোজেন কিভাবে কমায় এটা ইউজ করা যেতে পারে। তারপরে মিফিপ্রিস্টোন, এটা একটা হচ্ছে প্রোজেস্টেরন অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করে ফেলবে, ফলে অ্যাট্রফি করে ফেলে কি হবে, যে মেনস্ট্রুয়েশন হবে না। আচ্ছা, এবং তবে মিজোপ্রোস্টল এটা কিন্তু ইউজ করা যাবে না, কারণ এটা পিঙ্ক আরও বাড়িয়ে দিবে। এখন আসলে ল্যাপ্রোস্কোপিক ম্যানেজমেন্ট যেটা, আমরা ল্যাপ্রোস্কোপির থ্রুতে অ্যাডিসিওলাইসিস করতে পারি, বা আমরা ফালগারেশন অফ ইমপ্লান্টস করতে পারি। ফালগারেশন অফ ইমপ্লান্টস বলতে আমরা এখানে
হয়তো বা হিট দিয়ে ইমপ্লান্টগুলোকে ডিস্ট্রয় করতেছি। তারপরে হচ্ছে সিস্টেকটমি যদি ইন্ডিকেটেড হয় বা যদি দরকার হয় তাহলে সিস্টেকটমি করা যেতে পারে। আনসার কি সিস্ট মনে রাখবা, এখানে হচ্ছে ওই চকলেট সিস্ট যেগুলো হয়েছে ওভারিতে ওইগুলোকে, বা প্রিস্যাক্রাল নিউরোক্টমি, এটা হচ্ছে পেইন কমানোর জন্য। তারপরে লুনা ল্যাপ্রোস্কোপিক ইউটেরোস্কোপিক নার্ভ অ্যাবলেশন, হ্যাঁ, অর্থাৎ এইগুলো হচ্ছে পেইন কমানোর জন্য হচ্ছে বিভিন্ন মেজার বা অপারেশন করা যেতে পারে। এগুলো জাস্ট একটু মনে রাখো যে প্রিস্যাক্রাল নিউরোক্টমি, লুনা, এগুলো হচ্ছে অবলম্বন করা যেতে পারে। আচ্ছা, আর মডারেট টু সিভিয়ার যদি হয় তাহলে মডারেট টু সিভিয়ার হলে ফার্স্ট লাইন তো কন্টিনিউয়াস গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট, এগুলো বুঝতে হলে তোমার আমার হরমোনস অফ গাইনোকোলজি ভিডিওটা দেখতে হবে, খুব সুন্দর করে আমি বুঝাইছি। আর তারপরে এটা যদি ফেল হয়, মানে এই ড্রাগগুলো ফেল করলে ডাইরেক্ট ল্যাপ্রোস্কোপিতে আমি চলে যাবো। মানে ল্যাপ্রোস্কোপিক ম্যানেজমেন্ট আরেকটা বিষয় আমি এখানে বলে দিই যে আমরা কাউটারাইজেশন কিন্তু করতে পারি। কাউটারাইজেশন মানে ওই যে হিট দিয়ে আমরা হচ্ছে ওই যে সকল জায়গায় ইমপ্লান্ট হয়েছে, অ্যানোমেটাল টিস্যু চলে গেছে, ওই সকল জায়গায় আমি হিট দিয়ে ডায়াথার্মি দিয়ে যেমন আমরা হিট দিয়ে ওটাকে কোনো একটা জিনিসকে করে দিই, ঠিক একভাবে কাউটারাইজেশন করতে পারি। তারপরে লেজারের থ্রুতেও করা যায়। আমরা এই যে ড্যানাজলের কথা বললাম বা হচ্ছে আমরা প্রোজেস্টনের কথা বললাম, সো ড্যানাজল বা এই যে আমরা প্রোজেস্টনের কথা বললাম, সো এই ড্রাগগুলো কিন্তু আমরা 6 থেকে 9 মাসের মতো কন্টিনিউ করি। যে আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে আলোচনা করতেছি, এখন এন্ডোমেট্রিওসিসের কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, ডিডিস হতে পারে। মনে রাখবা যে এখানে বিনাইন ওভারিয়ান সিস্ট, ধরো বিনাইন ওভারিয়ান সিস্ট বা হচ্ছে ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার একটা, সেটাও হতে পারে। এবং সেগুলো যদি, এবং আমরা জানি ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমার এটা বাইল্যাটারাল ইউজুয়ালি হওয়ার চান্স থাকে, তো আমরা চকলেট সিস্টের সাথে এটা কনফিউজ করতে পারি, সেজন্য আমাদের খুবই সাবধান কিন্তু হইতে হবে। তারপরে ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা একটোপিক প্রেগনেন্সি, কোনিক একটোপিক প্রেগনেন্সি, সো এই কন্ডিশনগুলো কিন্তু আমাদের এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, বাট এবং এগুলোর সাথে আমরা ডিফার করতে হবে বেশ কিছু ডিফারেন্সের মাধ্যমে। ওই যে যেমন আমি বলছিলাম যে ইকোজেনিসিটির মাধ্যমে আমরা বিনাইন সিস্টের সাথে আমরা হচ্ছে চকলেট সিস্টের ডিফারেন্সিয়েট করতে পারি, কারণ চকলেট সিস্টের মধ্যে অ্যাকচুয়ালি ব্লাড জমে আছে, বাট এগুলোর মধ্যে কোনো সেরাস বা মিউসিনাস ফ্লুইড জমে আছে। সো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ডিফারেন্সিয়েট করতে পারি, এবং হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করার মাধ্যমে আমরা আরও কিন্তু সুন্দর আইডিয়া নিতে পারি। এবং অ্যাডিসিওলাইসিস মানে কি, ওই যে অ্যাডিশনগুলো যেগুলো হয়েছে ওগুলো আর কি আমি অ্যাডিশনগুলো ছুটাই দিচ্ছি আর কি। এই ম্যালিগনেন্ট যে ওভারিয়ান টিউমার সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে যে ডিপোজিটগুলো থাকবে সেগুলো পেইনফুল হবে না, এবং দেখা যায় যে এখানে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিসও তেমন একটা থাকে না, ঠিক আছে। বাট মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিসগুলো কিন্তু এই যে আমাদের ডিসমেনোরিয়া বলো, এটা কিন্তু অ্যান্ডোমেট্রিওসিসের সাথে খুব অ্যাসোসিয়েটেড। এই অ্যান্ডোমেট্রিওসিস কারো হয়েছে, এখন এটা থেকে কি ক্যান্সার হতে পারে? আনসার হচ্ছে যে পারে। এটা একটা ক্যান্সার রিস্ক বাড়াই দেয়। আমরা যখন ওভারিয়ান ক্যান্সার পড়ছিলাম তখন আমরা বলছিলাম না যে ওটার মধ্যে এপিথেলিয়াল যে কার্সিনোমাগুলো ছিল তার মধ্যে এন্ডোমেট্রয়েড টাইপের একটা ছিল, এন্ডোমেট্রয়েড। তো এন্ডোমেট্রয়েড টাইপের কার্সিনোমার রিস্ক কিন্তু বাড়াইতে পারে। একেবারে ডেফিনিট বা লাস্ট অবলম্বন হচ্ছে আমার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, আমরা সাথে বাইলেটারাল সেলপিঙ্গ ওভারেক্টমি করে দিতে পারি, মানে ফেলোপিয়ান টিউব এবং ওভারি ফেলে দিব, ঠিক আছে। তো এর ফলে কোনো রেট্রোগ্রেড ম্যাস্ট্রেশন হবে না এবং কোনো নিউ ইমপ্লান্টও ফর্মেশন হবে না, এবং এর ফলে কি আগে ধরো কিছু হয়েছে বাট নিউ আর তো হচ্ছে না। সো এটাই হচ্ছে বিষয়। তো এটার কিছু মানে ব্যাকড্রপ আছে, যেমন ধরো ব্যাকড্রপ কি, ব্যাকড্রপ হচ্ছে যে ফর এক্সাম্পল অন্য কোথাও হয়েছে, মানে ওভারি বা ওভারিতেই হইতে হবে এরকম তো না, অন্য কোথাও হয়তো বা হয়েছে, বাট অন্য কোথাও হইলো যেহেতু আমি ইউটারাসটা ফেলে দিচ্ছি, সো আর নতুন করে তো রেট্রোগ্রেড ম্যাস্ট্রেশন হওয়ার চান্স নেই, কারণ এটা প্রোগ্রেসিভলি ইউটারাসে একবার যদি রেট্রোগ্রেড ম্যাস্ট্রেশন হয় দেখা যায় প্রোগ্রেসিভলি রেট্রোগ্রেড ম্যাস্ট্রেশন হইতে থাকে, সো সেটা আরও বিষয়টাকে এগ্রেভেট করে। সো আমি যত মানে কমে যাবে এটার ফলে আর কি। আর ইনফার্টিলিটি কেন হয়, কারণ ইনফার্টিলিটি হওয়ার কারণ হচ্ছে যে ফলিকুল যেগুলো থাকে ওভারিতে সেগুলোর গ্রোথ হাইন্ডার্ড হয় চকলেট সিস্টের কারণে বা বিভিন্ন এই অ্যান্ডোমেট্রিওসিসের কারণে, এবং অ্যানোভুলেশন হবে, ওভুলেশন ঠিক করে হবে না, ফলিকুলগুলো যদি গ্রোই না করতে পারে ওভুলেশন কেমন হবে, আমাদের গ্রাফিয়ান ফলিকলটা থেকে ওসাইট রিলিজ হবে না, ওভুলেশন হবে না, এবং ফ্যালোপিয়ান টিউবের কিন্তু গ্রোথ ডিস্টর্টেড হয়। আমি বলছিলাম যে এটা যদি ফ্যালোপিয়ান টিউব হয় বিভিন্ন অ্যাডিশনের কারণে দেখা যায় এটা এরকম হয়ে গেছে, সো ওভারির গ্রোথও ডিস্টর্টেড হয়ে যায়, অ্যানাটমিটা নষ্ট হয়ে যায়, ফলে এরা কিন্তু ঠিকঠাক ফাংশন করতে পারবে না, এবং সেক্ষেত্রে ইনফার্টিলিটি হবে। মাইল্ড ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল ফ্যাক্টর দায়ী থাকে, এবং সেক্ষেত্রে আমরা আনএক্সপ্লেইন ফার্টিলিটি যে ট্রিটমেন্ট সেভাবে আমরা ট্রিটমেন্ট দিই, যে ক্লোমিফিন সাইট্রেট ওভুলেশন ইনডিউসিং ড্রাগ যেটা, এটা আমরা দিই, এটাকে সার্মো আমরা বলি, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, এবং পাশাপাশি ইন্টিউটেরিয়ান ইনসেমিনেশন বা IUI এটা আমরা ইউজ করতে পারি। এটা 3 সাইকেল ধরে ইউজ করা হয়। এটা যদি ফেল করে তাহলে আমরা ইনভাইট্রো ফার্টিলাইজেশনের দিকে কিন্তু যাবো। ইন্টিউটেরিয়ান ইনসেমিনেশন হচ্ছে বাহির থেকে স্পার্ম কালেক্ট করে স্পার্ম দিয়ে ওই মহিলার মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে আর কি। আর মডারেট সিভিয়ার হলে আমরা টিউবাল ফ্যাক্টরসগুলো মেনলি দায়ী থাকে, ফিলিপিয়ান টিউবাল ফ্যাক্টরস হয়তো, এবং এটা আমরা ইনভাইট্রো ফার্টিলাইজেশন মাধ্যমে ডাইরেক্ট চলে যাই। আচ্ছা, একটা টার্ম আমি বলি যে ধরো একটা মহিলার অ্যান্ডোমেট্রিয়াম আছে, এখন তুমি সার্জিক্যালি মানে এটাকে মেডিকেলি বা ওষুধ দিয়ে ম্যানেজ করা যাচ্ছে না, এখন এটাকে সার্জিক্যালি সিস্টেক্টমি করতে হবে, ওই সিসগুলো চকলেট সিসগুলো ফেলে দিতে হবে। এখন ধরো এই যে ওভারির মতো অনেকগুলো চকলেট সিস্ট আছে এবং এখানে অনেকগুলো ফলিকল আছে, এখন এই চকলেট সিস্টকে তুমি আগে ম্যানেজ করবা, মানে সার্জিক্যালি এটা তোমার সিস্টেক্টমি আগে করে তারপরে কি তুমি ফার্টিলিটির জন্য ওয়েট করবা, যাতে তুমি চিন্তা করতেছো যে তুমি সিসগুলো কেটে ফেলে দিবা, তো তারপরে হচ্ছে যে ফলিকলগুলো আছে এগুলো থেকে আস্তে আস্তে মহিলাটা প্রেগনেন্ট হতে পারবে। কিন্তু মনে রাখবা যে যখনই তুমি সিস্টেক্টমি করতে যাবা তখন এই ফলিকলগুলো ওভারিয়ান যে ফলিকলগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এজন্য তোমার আগে অবশ্যই সিস্টেক্টমি বা এই যে চকলেট সিস্টের ম্যানেজমেন্ট এটা করার আগে মহিলাকে ট্রাই করতে বলবা ফার্টিলিটির জন্য। সো যদি প্রেগনেন্সি ডিজায়ার করে আমরা সিস্টকে ম্যানেজ করবো না, কারণ ফলিকলগুলো ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য আমরা কিন্তু সিস্টেক্টমি করবো না। আমরা আগে মহিলাকে বলবো আপনি প্রেগনেন্ট হওয়ার ট্রাই করেন। আর যদি প্রেগনেন্সি না ডিজায়ার থাকে এবং পেশেন্টটা দেখা গেলো মানে সাইজটা অত বড় না, 5 সেন্টিমিটার থেকে ছোটো,
তাহলে আমরা ইউএসজি দিয়ে ফলো করবো। বাট যদি সিমটোমেটিক থাকে, সাইজটা 5 সেন্টিমিটারের বড় হয়, তাহলে আমরা ল্যাপ্রোস্কোপিক সিস্টেক্টমি করে দিব। যেহেতু বাঁচানোর চিন্তা নেই, ফলে আমরা সিস্টেক্টমি করে দিয়েছি, সমস্যা নেই। এবং সাথে মেডিকেল ম্যানেজমেন্ট ইউজফুল হয় না যখন চকলেট সিস্ট হয়ে গেছে, ব্লাডারকে ইনভলভ করছে, বাওয়েল বা ইন্টেস্টাইনকে ইনভলভ করছে, তখন দেখা যায় যে আসলে আর মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধ দিয়ে কাজ হয় না, সার্জিক্যাল ম্যানেজ করতে হয়। আর CA 125 অর্থাৎ কার্বোহাইড্রেট 125, বা এটা একটা আমরা বলি টিউমার মার্কার, তার ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে বা আরও বেশ কিছু কন্ডিশনে CA 125 বাড়তে পারে। কিন্তু মনে রাখবা এন্ডোমেট্রিওসিস এটা বাড়ে, ঠিক আছে? এন্ডোমেট্রিওসিস এটা সাধারণত 100 ইন্টারন্যাশনাল ইউনিট বা তার বেশি বাড়ে, এবং তবে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এটা আরও অনেক বেশি বাড়ে। সো এটা একেবারে স্পেসিফিক না কিন্তু। আর এমআরআই সাধারণত করা হয় না, করা যেতে পারে যদি ব্লাডার এন্ডোমেট্রিওসিস হয়, বাওয়েল এন্ডোমেট্রিওসিস হয়, তাহলে এমআরআই করে এটা বোঝার ট্রাই করা হতে পারে। আর এন্ডোমেট্রিওসিস যদি অনেক ডিপ হয় এবং সেটা রেক্টো সিগময়েড রিজনকে ইনভলভ করছে, তাহলে ওই জায়গায় দেখা যেতে পারে যে মিউকোজা, সাবমিউকোজা, মাসকুলার ডিসট্রফি এগুলোকে হাইপারট্রফি করে এমআরআইতে একটা সাইন ক্রিয়েট করতে পারে, যেটাকে বলি হচ্ছে আমরা একটা সাইন ক্রিয়েট হতে পারে, যেটাকে আমরা বলি মাশরুম ক্যাপ সাইন। এই জাস্ট মাথায় রাখতে পারে, এটা লাগবে না, কিন্তু জাস্ট মাশরুম ক্যাপ একটা সাইন আমরা হচ্ছে এমআরআইতে পাইতে পারি। সাইক্লিক্যাল হেমাচুরিয়া মানে কি, যদি ম্যাস্ট্রেশনের টাইমে হেমাচুরিয়া হয়, ব্লাডার এন্ডোমেট্রিওসিস হইলে ব্লাডারকে ইনভলভ করে, বা হচ্ছে ইউটেরাস এবং ব্লাডারের মধ্যে হয়তো একটা ফিস্টুলা হয়েছে, ইউটেরো ভেসিকল মানে ফিস্টুলা, এটা হইলো কিন্তু এরকম সাইক্লিক্যাল হেমাচুরিয়া হতে পারে। অর্থাৎ ম্যাস্ট্রেশনের টাইম দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই ব্লাডটা মানে ইউরিন দিয়ে বের হয়ে আসতেছে। এরকম কিন্তু বিভিন্ন পাউডার বার্ন অ্যাপিয়ারেন্স পাওয়া যেতে পারে। আমরা বলেছিলাম যে ব্ল্যাক নোডিউলস পাওয়া যাবে, সেই নোডিউলসগুলো এখানে দেখানো হয়েছে। বাইম্যানুয়ালি পালপেশন করার মাধ্যমে আমি হচ্ছে এভাবে ট্রাই করতেছি আসলে এক্সামিনেশন করার। আর CA 125 কোন কোন ক্ষেত্রে ইনক্রিজ করতে পারে? অ্যাবডোমিনাল টিবি যদি হয়, প্যানক্রিয়াটাইটিস যদি হয়, এন্ডোমেট্রিওসিস হইলে, প্রেগনেন্সি হইলে, ওভারিয়ান টিউমার হইলে। সো দেখো এতগুলো কন্ডিশনে CA 125 বাড়ে। সো এটা একটা নন স্পেসিফিক মার্কার আমরা বলতে পারি, ঠিক আছে? নর্মাল CA 125 হচ্ছে 35 এর কম থাকে ইউজুয়ালি। আচ্ছা, আমরা ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ড যদি করি, এভাবে দেখো ভেজানের মধ্যে ঢুকে ট্রান্সভেজানাল আল্ট্রাসাউন্ড কিন্তু করা হয়। সো এটা করলে আমরা গ্রাউন্ড গ্ল্যান্স অ্যাপিয়ারেন্স এবং ইউট্রাসটা রেট্রোভার্টেড পাবো এবং ফিক্সড পাবো। এমআরআই ইউজুয়ালি করা হয় না। এবং এখানে হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমাগুলো আসলে দেখানো হয়েছে। এখানে হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক প্রিফার্ড এবং কনজারভেটিভ সার্জিক্যাল অ্যাপ্রোচ যেগুলো, এগুলোর মধ্যে হচ্ছে ফালগারেশন অফ ডিপোজিটস, তারপর হচ্ছে এন্ডোমেট্রিওটিক সিস্টের মধ্যে সিস্টেক্টমি করা, আর অ্যাডিওসিওলাইসিস এগুলো। বাট নন কনজারভেটিভ যেগুলো, এগুলো হচ্ছে মানে হিস্টেক্টমি, উফুরেক্টমি এগুলো, তারপর হচ্ছে মানে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি যেটা বলছিলাম, তারপরে প্যারাসেক্টাল নিউরেক্টমি বা ল্যাপ্রোস্কোপিক ইউটেরাইন নার্ভ অ্যাবলেশন। আচ্ছা, ফুলগারেশন অফ ডিপোজিট বলতে কি বোঝে এটা আমি একটু বলি। যেটা মানে হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট বা স্পার্ক দিয়ে হচ্ছে, মানে ইলেকট্রোকাউটারিও বলা হয়, মানে কাউটারাইজেশন তো হিট দিয়ে আমরা করি, বাট এটা হচ্ছে ইলেকট্রোকাউটারি আমরা বলি, যে ইলেকট্রিক কারেন্ট বা স্পার্ক দিয়ে হচ্ছে ডিপোজিটগুলোকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করা হয়।